এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। তো এই অধ্যায়ে আমি যে পয়েন্টে আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হচ্ছে কোষ চক্র। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম কোষ বিভাজন, আর আজকে পড়াবো কোষ চক্র। তো কোষ চক্রটা কি? কোষ চক্র হচ্ছে একটি কোষ বিভাজিত হওয়ার পর পরবর্তী কোষ বিভাজনের আগে, কি বললাম, একটি কোষ, ধরো এটি একটি কোষ, ঠিক আছে, এটি বিভাজিত হয়, বিভাজিত হয়ে দুটি কোষের সৃষ্টি করলো। এই যে দুটি কোষ উৎপন্ন করলো, এই দুটি কোষ আবার বিভাজিত যে হবে, যেভাবেই বিভাজিত হোক না কেন, ঠিক আছে, অর্থাৎ একটি কোষ বিভাজিত হওয়ার পরের থেকে পরবর্তী কোষ বিভাজনের আগে পর্যন্ত যে সমস্ত ঘটনাবলী পরিলক্ষিত হয়, কথাটা মনে রাখবে। একটি কোষ বিভাজিত হওয়ার পর, একটি কোষ বিভাজিত হয়ে গেছে, দেখো এই পর্যন্ত একটি কোষ বিভাজিত হয়ে গেছে, ঠিক আছে। একটি কোষ বিভাজিত হওয়ার পর পরবর্তী কোষ বিভাজনের আগে পর্যন্ত দেখো আবার এই কোষটাও দুটো কোষ সৃষ্টি করেছে, এটি আবার দুটো কোষ সৃষ্টি করেছে, অর্থাৎ এই যে কোষটা বিভাজিত হলো এর আগে পর্যন্ত, অর্থাৎ এই যে টাইমটায় যে ঘটনাবলীগুলো পরিলক্ষিত হয় তাকেই বলা হয় কোষ চক্র। ক্লিয়ার? তাহলে আমরা লিখে ফেলি কোষ চক্র কি। বুঝতে পেরেছ? তাহলে কি লিখলাম? একটি কোষ বিভাজনের পর থেকে পরবর্তী কোষ বিভাজনের আগে পর্যন্ত যে সমস্ত ঘটনাবলী পরিলক্ষিত হয় বা সংঘটিত হয় তাকেই বলা হয় কোষ চক্র, বা ইংলিশে বলা হয় সেল সাইকেল। ক্লিয়ার? দেখো এটি যদি একটি সার্কেল হয়, ঠিক আছে, এর মিডিল পয়েন্ট এটি, তাহলে এটিকে আমি দেখো কয়েকটি ঘরে ভাগ করে নিয়েছি, বা এই সার্কেলটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, ঠিক আছে। তার মধ্যে এই যে ভাগটি, এটি হচ্ছে G1 দশা, এই ভাগটি হচ্ছে S দশা, সার্কেলের এই ভাগটি হচ্ছে G2 দশা, আর সার্কেলের এই ভাগটি হচ্ছে M দশা বা M ফেজ যাকে বলা হয়। কি দশা? M দশা, ঠিক আছে। তো তাহলে দেখো এই যে প্রথমটা লিখেছি G1, তারপরেরটা লিখেছি S দশা, তারপরেরটা লিখেছি G2 দশা। তো এই যে তিনটে দশা লিখেছি, এই তিনটি দশা মিলে হয় কি বলতো? হয় গিয়ে তোমার ইন্টারফেজ। এই তিনটি দশা নিয়ে হয় ইন্টারফেজ দশা
বা যাকে বাংলায় বলা হয় স্থির দশা। কি বলা হয়? যাকে বাংলায় বলা হয় স্থির দশা। তাহলে আমরা পাশে ও লিখে নিই যে কোষচক্র, কোষচক্রের আমি দুটি দশা লিখেছি, একটি হচ্ছে ইন্টারফেস দশা আর একটা দেখো এম দশা লিখে রেখেছি, তাই না? তাহলে কি কি হলো? একটি হচ্ছে ইন্টারফেজ, অপরটি হচ্ছে এম ফেজ। ঠিক আছে, এই ইন্টারফেস দশাকে বাংলায় বলা হয় স্থির দশা। ঠিক আছে, তো এই ইন্টারফেস দশার দেখো তিনটে আবার উপদশা রয়েছে, তাই না? তিনটে উপদশা কি কি রয়েছে? G1, S, G2। আমরা তাই এখানে ভাগ করে লিখব যে G1, S এবং G2, এই তিনটে দশা রয়েছে। ঠিক আছে, তো এই G1 দশাকে বলা হয় প্রথম বৃদ্ধি দশা। ঠিক আছে, এরপরে আসছি এস দশা। এই এস দশাকে বলা হয় সংশ্লেষ দশা বা সিনথেটিক ফেজ। কি বলা হয়? এস দশাকে বলা হয় সংশ্লেষ দশা বা সিনথেটিক ফেজ। এখানে কি হয়? এখানে ডিএনএর প্রতিলিপিকরণ সম্পূর্ণ হয়। ক্লিয়ার? এরপরে আসছি G2 দশা। এই G2 দশাকে কি বলা হয়? গ্যাপ 2 দশা। ঠিক আছে, বা দ্বিতীয় বৃদ্ধি দশা। ঠিক আছে, তো এরপরে কোষটা প্রবেশ করে কোথায় বলতো? এই এম দশা বা এম ফেজে। তো এই এম দশা যখন এম ফেজে বা বিভাজন দশায় প্রবেশ করে, এই এম দশাকে কি বলা হয়? এম দশাকে বলা হয় বিভাজন দশা। এম দশাকে কি বলা হয়? বিভাজন দশাও বলা হয়ে থাকে। তখন আবার এই এম দশা চারটি উপদশায় ভাগ হয়ে যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজকে আমরা পি লিখব, মেটাফেজকে এম, অ্যানাফেজকে এ, টেলোফেজকে টি। ঠিক আছে, তাহলে এম ফেজকে কয় ভাগে ভাগ করলাম? 4 ভাগে। সেগুলো কি কি হলো? সেগুলো হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ঠিক আছে, তো এটা তো একটা কোষ চক্র হলো, তাই না? এরপরে কি হবে? কোষটা 2 ভাগে এখানে এসে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ কোষ থেকে, একটি কোষের থেকে দুটি নতুন অপত্য কোষের সৃষ্টি হবে। তো দেখো কোনো কোনো সময় কি হয় না, কোষ একটি নতুন দশায় অবস্থান করে। সেই দশাটা কি? সেই দশা হচ্ছে G0 দশা। ঠিক আছে, একটি কোষ কখন গিয়ে G0 দশায় অবস্থান করে? একটি কোষ তখনই G0 দশায় অবস্থান করে যখন কোষটির মধ্যে যাবতীয় ক্রিয়াকলাপ সংগঠিত না হয়, তখন কোষটি G0 দশায় অবস্থান করে। ঠিক আছে, তাহলে G0 দশায় অবস্থান করে এমন কয়েকটি কোষের নাম কি? এমন কয়েকটি কোষের নাম আমরা জেনে নিই, কি হচ্ছে স্নায়ু কোষ, পেশি কোষ,
পরিণত লোহিত রক্তকণিকা। এই ধরনের কোষগুলো G0 দশায় অবস্থান করে। ক্লিয়ার? তো দেখো, একটি কোষ তো বিভাজিত হয়, তাই না? সেই বিভাজিত হওয়ার জন্য যাবতীয় ক্রিয়াকলাপও সংগঠিত হয়, ফলে একটি কোষের কোষচক্র সংগঠিত হয়। তো একটি কোষের কোষচক্র তো সম্পন্ন হয়, তার জন্য কিছু চেক পয়েন্ট থাকে, ঠিক আছে? তো সেই চেক পয়েন্টগুলো কি কি? একটি চেক পয়েন্ট থাকে G1S দশায়, আর একটি চেক পয়েন্ট থাকে G2M ফেজে, আর একটি চেক পয়েন্ট থাকে এই M ফেজে, ঠিক আছে? তাহলে মোট চেক পয়েন্ট কটা থাকে? মোট চেক পয়েন্টের সংখ্যা থাকে 3টি। সেগুলো কি কি? G1S চেক পয়েন্ট, দ্বিতীয় নম্বর কি? G2M চেক পয়েন্ট, তৃতীয়টি কি? M চেক পয়েন্ট শুধু। ক্লিয়ার? তো প্রথমে আসছি G12S চেক পয়েন্ট। এই চেক পয়েন্টে কি হয়? এই চেক পয়েন্টে কি হয়? কিছুই হয় না, কিন্তু হয় কিছু। কি হয় না, কোষটি এস দশায় প্রবেশ করবে কিনা সেটি নির্দেশ করে এই চেক পয়েন্টটি, অর্থাৎ G1S চেক পয়েন্ট, ঠিক আছে? তার ফলে কি হবে? ডিএনএটা প্রতিলিপি গঠন করবে। এরপরে আসছি, তাহলে এখানে আমরা ছোট করে লিখে নিই G1S চেক পয়েন্ট। এর পরবর্তী চেক পয়েন্টে আসছি G2M চেক পয়েন্ট। এই চেক পয়েন্টের কাজ কি? এই চেক পয়েন্টে কোষটা এম ফেজে অর্থাৎ বিভাজন দশায় প্রবেশ করবে কিনা তা নির্ধারণ করবে এই চেক পয়েন্ট। তাহলে এই চেক পয়েন্টের নাম কি? G2M চেক পয়েন্ট। ক্লিয়ার? এর পরে যে চেক পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র এম চেক পয়েন্ট। কি চেক পয়েন্ট? এই চেক পয়েন্টটি হচ্ছে এম চেক পয়েন্ট। তো মেটাফেজ দশায় কি হয় না, নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি হয়, অর্থাৎ ক্রোমাটিন তন্তুর থেকে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের সৃষ্টি হয়। সেই ক্রোমোজোমগুলো ঠিকঠাক ভাবে তৈরি হয়েছে কিনা বা তার মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা তা চেক করে এই এম চেক পয়েন্ট। ক্লিয়ার? এরপরে কোষটা অ্যানাফেজ দশায় প্রবেশ করে এবং সেখানে ধীরে ধীরে কোষ দুটি অর্থাৎ ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে চলতে শুরু করে এবং টেলোফেজ দশায় সবশেষে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। ক্লিয়ার? তো দেখো, আমরা চেক পয়েন্ট 3টি পেয়েছি, তাই না? কি কি চেক পয়েন্ট পেয়েছি? G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট আর M চেক পয়েন্ট। তো এই যে 3টি চেক পয়েন্টকে নিয়ন্ত্রণ করে যে উৎসেচক, সেই উৎসেচকটির নাম কি? কি বললাম? চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে যে উৎসেচক, সেই উৎসেচকের নাম কি? সেই উৎসেচকটির নাম হচ্ছে সিডিকে। সিডিকের ফুল ফর্ম কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট
কাইনেজ। ঠিক আছে, এটি হচ্ছে সিডিকে প্রোটিন, অর্থাৎ উৎসেচক। উৎসেচক মানেই এক ধরনের প্রোটিন। ক্লিয়ার? তাহলে কোষচক্র এখানেই কমপ্লিট করলাম। তো কোষচক্রের তাৎপর্যটা কি হবে? কোষচক্রের তাৎপর্য বা গুরুত্ব কি হবে? কোষচক্রের মাধ্যমে কি হয় বলতো? জীবেদের প্রজনন সম্ভব হয়, অর্থাৎ বংশ বিস্তার ঘটে, তাই না? কিভাবে? কোষচক্রের মাধ্যমে একটি কোষের থেকে আমরা জানি দুটি কোষের সৃষ্টি হয়, দুটি কোষের থেকে চারটি কোষের সৃষ্টি হয়। ঠিক আছে, তো এইভাবে একটি জীবদেহের বৃদ্ধি গড়ে ওঠে। আবার কোষচক্রের মাধ্যমে জীবদেহের ক্ষয়পূরণও ঘটে, অর্থাৎ কোনো স্থানে ক্ষত সৃষ্টি হলে সেই ক্ষতটাকে কোষটা বিভাজিত হয়ে সেই ক্ষতটাকে নিরাময় করে। ক্লিয়ার? তাহলে কোষ চক্রের তাৎপর্য বা গুরুত্ব এখানেই কমপ্লিট করলাম। আর ভিডিওটিও এখানে কমপ্লিট করছি। কারোর যদি কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও, এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।